সাহিত্য মেলা সপ্তম শ্রেণী। আজকের পাঠ ছন্দে শুধু কান রাখো, লিখেছেন অজিত দত্ত। পাঠ প্রসঙ্গে কিছু আলোচনা। আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে তোমাদের পড়াবো কবি অজিত দত্তের লেখা ছন্দে শুধু কান রাখো। এই কবিতাটি পড়ানোর পূর্বে তোমাদের পাঠ প্রসঙ্গে কিছু আলোচনা করে রাখছি। আমরা দেখি প্রকৃতির পরতে পরতে রয়েছে ছন্দ। এই ছন্দে আমাদের জীবন চালিত হয়। বর্তমান কোলাহল মুখর পৃথিবীতে এই ছন্দময়তাকে অনুভব করা খুব কঠিন। তাই কবি বলেছেন, আমাদের চারপাশে অনেক কিছুর মধ্যে ছন্দ চলাচল। তাকে যথার্থ অনুভব করতে পারলেই আমাদের জীবন হয়ে উঠবে সহজ ও সুন্দর। সেই ছন্দকে কবি অনুভব করতে বলেছেন তার কবিতা ছন্দে শুধু কান রাখো। এই কবিতাটির উৎস তার লেখা শ্রেষ্ঠ কবিতা বই থেকে। কবিতাটি প্রকাশিত হয়েছে 2007 খ্রিস্টাব্দে। এই কবিতাটি তোমাদের লাইন বাই লাইন আলোচনা করছি। এবার তোমাদের জানাই কবি পরিচিতি। কবি অজিত দত্ত সম্পর্কে কিছু ধারণা। কবি অজিত দত্ত জন্মগ্রহণ করেছিলেন অবিভক্ত বাংলার ঢাকা বিক্রমপুরে 1907 খ্রিস্টাব্দে 23শে সেপ্টেম্বর। তিনি কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক ছিলেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হল কুসুমের মাস, পাতালকন্যা, নষ্টচাঁদ, ছড়ার বই, ছায়া আলাপন প্রভৃতি। তার প্রথম কাব্যগ্রন্থ কুসুমের মাস 1930 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তিনি মৃত্যুবরণ করেছিলেন 1979 খ্রিস্টাব্দের 30শে ডিসেম্বর। এবার বিষয়বস্তু সংক্ষেপে তোমাদেরকে আলোচনা করছি। দেখো, প্রথম লাইন থেকে, মন্দ কথায় মন দিও না, ছন্দে শুধু কান রাখো, দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না। ছন্দ আছে ঝড় বাদলের, ছন্দ আছে জ্যোৎস্নাতে, দিন দুপুরে পাখির ডাকে, ঝিঝির ডাকে ঘোর রাতে। এই অংশটি ব্যাখ্যা করছি। আমাদের আলোচ্য ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি বলেছেন, প্রকৃতির পরতে পরতে রয়েছে ছন্দময়তার আদর্শ উদাহরণ। এই মহাবিশ্বের সবকিছুই এক ছন্দময়তার বন্ধনে বাঁধা। সুতরাং বিশ্বময় ছড়ানো এক ছন্দ স্পন্দন সঠিকভাবে অনুভব করতে গেলে মন্দ কথায় কান দেওয়া চলবে না এবং ছন্দে কান রেখে চলতে হবে। দ্বন্দ্ব বিবাদ ভুলে গিয়ে মনকে সজাগ না তুললে ছন্দকে যথার্থ শোনা যায় না। বিশ্ব প্রকৃতির অজস্র উপাদানে ছড়িয়ে রয়েছে ছন্দ। ঝড় বাদলে, জ্যোৎস্না, পাখির ডাক, ভোরের রাতে ঝিঝির ডাকে, এই সমস্ত কিছুর মধ্যেই রয়েছে ছন্দ। এবার পরের অংশটি দেখো, কবিতার পরের লাইনগুলো। নদীর স্রোতে ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও, দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও। এই অংশে লেখক বলেছেন, মন্দ কথায় কান না দিয়ে যদি শুধু ছন্দে কান রাখা যায়, তাহলে নদীর স্রোতের ছন্দ আমরা মনের মাঝে শুনতে পাব। নদীর স্রোতের চলাচলে যে ছন্দপূর্ণ ছড়া লুকিয়ে আছে, সেই ছন্দ অন্য কারো নেই। এই নদীর স্রোতের ছন্দ মন দিয়ে অনুভব করলে বোঝা যাবে এমন ছন্দময় ছড়া ইতিপূর্বে কোথাও লেখেনি। তোমাদের একটা নদীর ছবি দিয়ে অংশটি বোঝানো হচ্ছে। এবার পরের অংশ দেখো, ছন্দ বাজে মোটর চাকায়, ছন্দে চলে রেলগাড়ি। এই অংশটির ব্যাখ্যা হলো,
বিশ্ব প্রকৃতির অজস্র উপাদানের মধ্যে ছড়িয়ে রয়েছে ছন্দ। তারই উদাহরণস্বরূপ লেখক বলেছেন মোটর গাড়ির চাকাতেও ছন্দ রয়েছে এবং রেলগাড়ির চাকার মধ্যেও ছন্দ আছে। আমরা যদি মন দিয়ে শুনি তাহলে মোটর গাড়ির এবং রেলগাড়ির ছন্দ অনুভব করতে পারবো। এবার পরের অংশটি দেখো। জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ দেয় পাড়ি, ছন্দে চলে ঘড়ির কাঁটা, ছন্দে বাঁধা রাত্রি দিন, কান পেতে শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন। এই অংশে কবি আরো বলেছেন জলের সঙ্গে তাল মিলিয়ে নৌকো জাহাজকে পাড়ি দিতে দেখা যায়। ছন্দে চলার আরো বড় উদাহরণ ঘড়ির কাঁটা, যাতে বাধা পড়ে আছে রাত ও দিন। অতএব কান পেতে যা শুনতে পাওয়া যাবে তার কিচ্ছুটি ছন্দহীন নয়। দেখো নৌকো সেও চলে ছন্দের মাধ্যমে, আবার জাহাজ সেও ছন্দে চলে। ঘড়ির কাঁটা তার মধ্যেও রয়েছে ছন্দ। অতএব কোনো কিছুই বিশ্বে ছন্দহীন নয়। এবার পরের অংশে দেখো লেখা রয়েছে সকল ছন্দ শুনবে যারা, কান পেতে আর মন পেতে, চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে। মনের মাঝে জমবে মজা, জীবন হবে পদ্যময়, কান না দিলে ছন্দ যেন পদ্য লেখা সহজ নয়। এই অংশের ব্যাখ্যা হলো অতএব কান পেতে যা শুনতে পাওয়া যাবে তার কিচ্ছুই ছন্দহীন নয়। এই সব ছন্দ যারা কান পেতে ও মন দিয়ে শুনবে তারা যথার্থ ভুবনটাকে চিনতে পারবে, আর তখনই জীবন হয়ে উঠবে পদ্যময়। কান পেতে ও মন দিয়ে ছন্দের অনুভূতি গ্রহণ না করলে ছন্দবদ্ধ পদ্য লেখা সহজ হবে না। দেখো তোমাদেরকে একটি ভুবন অর্থাৎ পৃথিবীর ছবি দিয়ে বোঝানো হচ্ছে পৃথিবীতে যা কিছু ঘটছে সমস্ত কিছুর মধ্যেই রয়েছে ছন্দ, কিছুই ছন্দহীন নয়, সমস্ত কিছুতেই রয়েছে ছন্দ। এবার তোমাদের এই কবিতাটির নামকরণ ছন্দে শুধু কান রাখো কেন রেখেছেন অজিত দত্ত তার ব্যাখ্যা। অর্থাৎ নামকরণের সার্থকতা। নামকরণই সাহিত্যের এমন একটি বিষয় যা কোনো সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কবি অজিত দত্ত ছন্দে শুধু কান রাখো এই কবিতাটিতে দেখা যায় নামকরণের প্রতি কবির গভীর ভাবনা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কবিতায় কবি মন্দ কথায় কান না রেখে কেবল ছন্দে কান দিতে বলেছেন, কারণ কবির বিশ্বাস দ্বন্দ্ব বিবাদ ভুলে মনকে একাত্ম করতে না পারলে জগৎময় ছড়িয়ে থাকা ছন্দকে যথার্থ অনুভব করা যাবে না। কবি ঝড় বাদল, পাখির ডাক, ভোর রাতে ঝিঝির ডাক, নদীর স্রোত, মোটর গাড়ির চাকা এবং রেলগাড়ির চাকায়, নৌকো জাহাজ, এই সব কিছুর মধ্যে কান পেতে ছন্দ শুনতে বলেছেন। যারা কান পেতে আর মন পেতে শুনবে তারাই ছন্দ সুরের সংকেতে ভুবনটাকে অর্থাৎ পৃথিবীটাকে যথার্থ চিনবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং কবিতার শিরোনামে উঠে আসা ছন্দে শুধু কান রাখো অর্থময়, ব্যঞ্জনাধর্মী ও সার্থক হয়েছে। এবার তোমাদের কবিতাটি থেকে কিছু শব্দার্থ নিয়ে আলোচনা করছি। তোমরা কিছু কিছু শব্দ দেখো, শব্দগুলোর অর্থ কি হবে। মন্দ কথা, মন্দ কথা মানে খারাপ বা কু। মন, মন মানে হৃদয়। দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে সংঘাত, ঝগড়া বা বিবাদ। ঝড় বাদল, ঝড় বাদলের অর্থ হলো ঝড় ও বৃষ্টি। ভুবন,
ভুবন মানে পৃথিবী। সংকেত, সংকেত মানে ইশারা। মজা, মজা মানে আনন্দ। এবার তোমাদের ছন্দে শুধু কান রাখো কবিতায় তার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন দেখো, কবি বলেছেন মন্দ কথায় কান দিও না। মন্দ কথার প্রতি কবির কিরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে? উত্তর হবে মন্দ কথা অর্থাৎ খারাপ কথা যদি কখনো মনে দ্বন্দ্বের সৃষ্টি করে, এক বিরূপ মনোভাব এর বিকাশ ঘটে, তখন ছন্দ শোনা যায় না। তাই কবি মন্দ কথায় কান দিতে নিষেধ করেছেন। পরের প্রশ্ন দেখো, কেউ লেখেনি আর কোথাও। কোন লেখার কথা এখানে বলা হয়েছে? উত্তর হবে নদীর স্রোতের চলাচলে যে ছন্দপূর্ণ ছড়া লুকিয়ে আছে সেই ছন্দ অন্য কোথাও নেই। এই নদীর স্রোতের ছন্দ মন দিয়ে অনুভব করলে বোঝা যাবে এমন ছন্দময় ছড়া ইতিপূর্বে কেউ কখনো কোথাও লেখেনি। এবার পরের অংশ দেখো, তার পরের প্রশ্ন, পদ্য লেখা সহজ নয়। পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন? উত্তর হবে কবি বলেছেন আমাদের জীবন ছন্দময়। জীবনের সেই ছন্দে কান এবং মন দিয়ে দিতে হবে। যদি আমরা জীবনের ছন্দ সঠিকভাবে অনুভব করতে পারি তাহলে জীবন হয়ে উঠবে পদ্যময়, আর তখনই পদ্য লেখা সহজ হবে বলে কবি মনে করেন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে কবি বলেছেন ছন্দ শোনা যায় না কো। কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না? এর উত্তর হবে কবি বলেছেন সকল প্রকার দ্বন্দ্ব ভুলে গিয়ে মন না দিলে ছন্দ শোনা যায় না। অর্থাৎ ছন্দ শুনতে হলে দ্বন্দ্ব ভুলে মনকে সজাগ করে তুলতে হবে, তখনই ছন্দকে যথার্থ শোনা যায়। এবার পরের প্রশ্ন দেখো, চিনবে তারা ভুবনটাকে। কারা কিভাবে ভুবনটাকে চিনবে? উত্তর হবে ভুবন মানে বিশ্ব অথবা পৃথিবী। এই ভুবন বিশাল এবং বিপুল, চারিদিকে যে ছন্দ ছড়িয়ে আছে সেই ছন্দকে মন ও কান পেতে শুনলে ভুবনটাকে যথার্থ চেনা সম্ভব। তাই কবি কান পেতে ও মন দিয়ে ছন্দ শুনতে বলেছেন। এবার তোমাদেরকে পদ পরিবর্তন করে দেখানো হচ্ছে, মানে বিশেষ্য থেকে বিশেষণ অথবা বিশেষণ থেকে বিশেষ্যে পরিবর্তন। বিশেষ্য এবং বিশেষণ দেখো, ঝড়, ঝড় হবে ঝোড়ো। মন, মন হবে মানসিকতা। ছন্দ, ছন্দবদ্ধ। দিন, দৈনিক। সুর, সুরেলা। সংকেত, সংকেত হবে সাংকেতিক। দ্বন্দ্ব, দ্বন্দ্ব হবে দ্বান্দ্বিক। ছন্দহীনতা, ছন্দহীন। পদ্য, পদ্যময়। সহজতা হবে সহজ। মন্দতা, মন্দ। এবার পরের অংশে দেখো, সমার্থক শব্দ বা জল। জল শব্দের সমার্থক শব্দগুলো কি কি হবে? জীবন, নীল, সলিল, অম্বু। দিন, দিনের সমার্থক শব্দ হবে দিবস, দিবা, অহ। রাত্রি, নিশা, যামিনী, রজনী। নদী, নদীর সমার্থক শব্দ হবে তটিনী, স্রোতস্বিনী, প্রবাহিনী। ভুবন, ভুবনের সমার্থক শব্দ হবে বিশ্ব, পৃথিবী, বসুধা। এবার তোমাদের মূল শব্দ, মূল শব্দগুলো কোথায় থেকে এসেছে দেখো, প্রদত্ত শব্দ এবং মূল শব্দ। জোছনা, জোছনা শব্দটি এসেছে জোছনা, প্রদত্ত শব্দ হলো জোছনা, সেটি মূল শব্দ হলো জ্যোৎস্না। চাকা, মূল শব্দ হলো চক্র।
প্রদত্ত শব্দ হলো কান, কান শব্দের মূল শব্দ হলো কর্ণ। দুপুর, দুপুরের মূল শব্দ হলো দ্বিপ্রহর। ঝিঝি, ঝিঝির মূল শব্দ হলো ঝিল্লি।